দর্শক আমন্ত্রণ শুরু হচ্ছে নিরাপদ খাদ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর অ্যাভন অ্যানিমাল হেলথ। আজ প্রচারিত হচ্ছে পঞ্চম পর্ব। আজকের আলোচনার বিষয় খাদ্য নিরাপদতায় কাঁচা বাজার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। চলুন পরিচিত হয়ে নেই। আমার ঠিক ডান পাশে আছেন ডক্টর মোহাম্মদ মেহেদি হোসেন, প্রাক্তন পরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং সাবেক ফুড সেফটি কনসালটেন্ট ইউনিডো। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন জনাব ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনার পূর্বে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখব, চলুন দেখে আসি। ধন্যবাদ। নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের পঞ্চম পর্ব এবং আজকের পর্বের বিষয় খাদ্য নিরাপদতায় কাঁচা বাজার, চ্যালেঞ্জ ও করণীয়। দর্শক, কাঁচা বাজারের বর্তমান অবস্থা কি এবং এই কাঁচা বাজার নিয়ে আমাদের সাধারণ ক্রেতারা কি ভাবছেন, চলুন তা জেনে নেওয়া যাক। আমরা সকালবেলা আসার পরে আমাদের ওই যেটা মুরগির ছাড়ি আমরা ড্রাম ওটা পরিষ্কার করি, তারপর আমার মেশিন যেটা ওটা পরিষ্কার করি, চুলার পাতিল যেটা ওটা পরিষ্কার করি এবং পরিষ্কার পানি দিই, তারপর ওটা গরম করি, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পাবলিককে আমরা দিই। একটা স্কোরা মার্কার পানিতে ধুয়া জায়গাটা পরিষ্কার কইরা এই জায়গাটা আমি জব কইরা রক্তমুক্ত ধুয়া পরিষ্কার করে আমি কাটা দালট কেনা বেশি 2-4 কি থাকে 5 কি থাকলো 20 কি থাকলো বেশি কিনে খারাপ আমি বেচতারি নাই, আমার দেওয়ার জায়গা আছে। এই যে মহাখালীতে 22 বছর ধরে দোকান করতেছি, এই একই জায়গায় একই দোকান, মনে করেন মাল আরও দোকানে নিয়ে আসি বরফ দিয়ে, আবার এই জায়গায় এনে বরফ দিয়ে রাখি, মাল থাকলে বরফ দিয়ে রাখি, মনে করেন কোনো আমাকে দোকানে আজ পর্যন্ত কমপ্লেন আসে নাই। আমরা কারণ বাজার থেকে কিনে নিয়ে আসি, তারপর সাভার থেকে আসে, আইনা আমরা মালটা ধুইয়া দোকানে উঠাইয়া ওইভাবে আমরা বিক্রি করি, আর যেগুলো পয়সা দিয়ে আমরা ডাস্টবিনে ফেলাই। আমরা বাদামতলি থেকে ভালো মাল আনি, দোকানে লাগাই, আর যেটা একটু নিয়ম করে ওগুলো আমরা সাইড করে আলাদা করে রেখে দিই। রাস্তার সাইডে দোকান করি, ধুলাবালু পড়তেই পারে, সেই জন্য আমরা আবার সুন্দর করে মুছি পরিষ্কার থাকে, ভালো থাকে, এই জন্য কাস্টমারের জন্য কোনো কমপ্লেন যেন না দিতে পারে। কাঁচা বাজার যেমন দাম, এই দামটার দিকেও সকলের দৃষ্টি দেওয়া উচিত, যাতে করে যারা ক্রেতা আছে যারা সঠিক দামে যাতে পায়। আমি এখান থেকে কিনে টাটকা পাই, আমার কাছে মনে হয় এটা টাটকা বেশি আর কি, যাতে একটু সংরক্ষণ কম করে। আমার কাছে কাঁচা বাজারটাই ভালো লাগে, আমি অনেকদিন থেকে বাজার করি অভ্যস্ত হয়ে গেছি আর কি। ভোক্তা অধিদপ্তরগুলো আছে এবং বাজারে যে কমিটিগুলো আছে তারা যদি তদারকি করে ঠিকভাবে যে বাজারটার যে পণ্যগুলো আছে সেগুলো কি সবসময় গুণগত মান ঠিক আছে কিনা, এদিক থেকে যদি তারা খেয়াল করে বা মনিটরিং করে, তাহলে আমার মনে হয় যে সবাই নিশ্চিতভাবে তার ভালো খাবার বা গুণগত মানের খাবারটা সে পেতে পারে। এক জায়গায় আপনি দেখবেন সবজি, পিছনে দেখবেন আবার গ্রোসারি আইটেম। আমার মনে হয় যে যদি আলাদা করা যায়, যেমন মাছটা শুধু এক সাইডে সুন্দরভাবে থাকলো, মুরগির পাটটা আলাদা, মানে পুরোটাই কারোর সাথে কারোর সম্পর্ক নেই, এমন যদি হয় তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। কারণ অনেকে মাছ কিনতে এসে কিন্তু সবজি কিনবে না, কারো শুধু সবজি প্রয়োজন হতে পারে, কারো শুধু মাছ হতে পারে। সো এটা যদি আলাদা আলাদা হয় ভালো হয়। প্রিয় দর্শক, কাঁচা বাজারের বর্তমান পরিস্থিতি এবং ক্রেতাদের ভাবনা আমরা জেনে নিলাম। মহাখালী কাঁচা বাজার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। ওকে, আমরা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে সমাজের বিশেষ করে কাঁচা বাজারের বাস্তব চিত্র দেখলাম। সমাজে কাঁচা বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি, যেটা আমরা দেখলাম? ধন্যবাদ। আমরা একটা কাঁচা বাজার দেখলাম, তবে ওভারঅল কাঁচা বাজার হয়তো এর সাথে কিছু গরমিল থাকতে পারে, এটা হয়তো মান কিছুটা ভালো থাকতে পারে। ওভারঅল কাঁচা বাজারের আমাদের যে অবস্থাটা আমরা দেখি যে ক্রমাগত আমাদের কাঁচা বাজার যারা করছেন তাদের মধ্যে কিছু সচেতনতা বাড়ছে। যেমন জিজ্ঞেস করলে তারা বলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, এটা হয়তো আগে বলতো না, এখন তারা বলছে, এটা ভালো। কিন্তু এই পরিচ্ছন্নতাটা ওনারা একজন বললেন যে সকালবেলা এসে পরিষ্কার করেন, কিন্তু সকালে পরিষ্কার করলে তো আসলে হবে না। মুরগির যে জায়গাটা এটা আমাকে বারবার পরিষ্কার করতে হবে, পরিষ্কার রাখতে হবে, যখনই কিছু ময়লা জমে পরিষ্কার করতে হবে, এবং সেই পানিটা কোন পানি খুব গুরুত্বপূর্ণ। যদি আমি সবজিতে নোংরা পানি দেই তাহলে তো সে দেওয়া না দেওয়ার কথা। যারা বাজারে কাজ করছেন তাদের পরিচ্ছন্নতার ব্যাপার আছে, তারপরে উচ্ছিষ্ট ফেলার দরকার আছে, অনেক বিষয় আছে। তো আমরা এখানে যেটা দেখলাম সে বাজারটা কিছুটা ভালো, তবে
পরিচ্ছন্নতার বিষয়ে তাদের আরো আরো উন্নত করার সুযোগ আছে। আছে, আমাদের আরো বেশি অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় আসবে আর কি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা জাস্ট এক কথা যদি আপনাকে জানতে চাই যে আসলে আমরা এই যে কাঁচা বাজারটা দেখলাম, এই কাঁচা বাজার থেকে ভোক্তারা কি দ্রব্য কিনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে কিনা? হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। অনেক ধন্যবাদ। তাহলে এই যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে সম্ভাবনা আছে, এর জন্য আসলে মোটা দাগে কে কে দায়ী, আসলে কারা কারা এটার জন্য দায়ী? মোটা দাগে যদি আমরা বলি তাহলে যিনি বিক্রি করছেন তার তো দায় আছে। আচ্ছা, এই বাজার যারা প্রতিষ্ঠা করছেন, যারা অর্গানাইজার, বিক্রির জন্য যে সমস্ত ফ্যাসিলিটিস দরকার হয়তো সে ফ্যাসিলিটিস তারা দিতে পারেন নাই। আবার অনেক ক্ষেত্রে এই তারা ঠিকমতো কাজ করছেন কিন্তু মনিটরিং দরকার, সেটা দরকার। আবার ভোক্তারও একটা সচেতনতা দরকার। ভোক্তা যদি বলে যে না আমি এইটা চাই, তুমি যে পানিটা দিচ্ছ কোত্থেকে নিয়ে আসছো দেখি, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পায়। সবাই সচেতন হলে আমরা এটা ভালো পাবো। আসবো, আপনি আমার কাছে আসবো। আমি জনাব ফকির মোহাম্মদ মুনার হোসেন আপনার কাছে আসতে চাই। ভোক্তা বা ক্রেতা কাঁচা বাজার সম্পর্কে কেউ কোনো ভোক্তা অভিযোগের সুরে কথা বলেছেন যে কাঁচা বাজার সম্পর্কে তাদের কিছু অভিযোগ আছে। এই যে ভোক্তারা বা ক্রেতারা অভিযোগ করছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেটি বলে নেই যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে দেশের সকল ভোক্তাকে আমরা শুভেচ্ছা জানাই এবং ভোক্তার স্বার্থ সমুন্নত রাখার লক্ষ্যে আপনি জানেন যে 2009 সন থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কাজ করছে এবং আমাদের কাজের একটি বড় অংশ হলো আমরা সবসময় ভোক্তাকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করি। আপনি যেই প্রশ্নটি করেছেন যে ভোক্তা জিজ্ঞেস করছে যে এটা এরকম কেন, ওইটা ওই রকম কেন, আমরা সবসময় চাই ভোক্তা এই প্রশ্নটুকু করুক সরকারের পক্ষ থেকে, আমরা এটা সবসময় উৎসাহিত করি। কাঁচা বাজার নিয়ে প্রশ্ন করছিলেন এবং সেখানে ভোক্তা কিছু প্রশ্ন করেছে, সেই বিষয়ে আপনি জানতে চাচ্ছিলেন। আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে জানাতে চাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 2009 সনে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি নিরলসভাবে তার সীমিত সামর্থ্য নিয়ে গোটা বাংলাদেশব্যাপী কাজ করছে এবং শুধু যে ভোক্তার স্বার্থ সমুন্নত রাখার মোটা দাগে যে কাজ করছে এমন নয়, এর সাথে ভোক্তার অভিযোগ নিষ্পত্তি করছে এবং একই সাথে ভোক্তার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক ধন্যবাদ। আসলে ভোক্তা আমি যদি একজন ভোক্তা হই, ভোক্তা হিসাবে আমি যদি কোনো অসঙ্গতি দেখি কাঁচা বাজারে, তাহলে আসলে আমি কার কাছে অভিযোগ জানাবো, মানে যদি খুব সহজে অভিযোগ জানাতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূলত 3টি কাজ করে থাকে। একটি হলো ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, আরেকটি হলো তারা বাজার মনিটরিং করে, তদারকি করে, এবং এর বাইরে 3 নম্বর কাজটি হলো এ সংক্রান্ত কোনো প্রকার অভিযোগ থাকলে অথবা ভোক্তা যদি কোনো কারণে সংক্ষুব্ধ হয় তাহলে এই ভোক্তা যাতে রেমেডি পায় সেই সংক্ষুব্ধতা নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করে। এবং যদি এই ধরনের কোনো প্রশ্ন ভোক্তাদের মনে কখনো উদ্রেক হয়, তাদের কোনো অভিযোগ উদ্রেক হয়, কোনো ভোক্তা যদি মনে করেন যে আমি প্রতারিত হয়েছি সামহাউ, আমাকে বলেছে ভালো কিন্তু দিয়েছে পচা, ঠকানো যেটাকে বলে, এরকম যদি হয়, অথবা ফেক প্রোডাক্ট দিয়েছে, অথবা দামে বেশি রেখেছে, যে দাম রাখার কথা তার চেয়ে বেশি দাম রেখেছে, এরকম হলে ভোক্তারা আমাদের কাছে অভিযোগ করতে পারেন। আমাদের সারা দেশব্যাপী প্রায় 82টি অফিস আছে, এখানে অভিযোগ করতে পারেন সশরীরে উপস্থিত হয়ে। আমাদের অ্যাপস আছে, সেখানে ইলেকট্রনিক্যালি অভিযোগ করতে পারেন এবং আমরা 3 থেকে 5 দিনের ভিতরে কিন্তু রেসপন্ড করে থাকি। আপনাদের অ্যাপসের নামটা কি যদি আমাদের দর্শকদের জন্য? আমাদের যে অ্যাপসটি সেটি হলো কনজিউমার্স কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম, এই নামে একটি অ্যাপস আছে এবং খুব সহজ হলো যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে ওয়েবসাইটে গেলেই ডান পাশে দেখবেন একটি ডায়ালগ বক্স আছে যেখানে লেখা আছে অভিযোগ করুন। সেখানে ক্লিক করলে অভিযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা এবার আসি জনাব মোহাম্মদ মেহেদী হাসান আপনার কাছে। আপনার প্রথম প্রশ্নের উত্তরের মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পেয়েছি। আর কি কি চ্যালেঞ্জ আছে যে কাঁচা বাজারের নিরাপদতা বজায় রাখার জন্য আর কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? আসলে নিরাপদতা বা সেফটি, ফুড সেফটি বিষয়টা একটু নতুন,
হয়তো আমরা এটা 10 বা 20 বছর যাবত আলোচনা করছি, কিন্তু যে বাজারগুলোতে আমরা বাজার করি এই বাজারগুলো হয়তো অনেক আরও আগে তৈরি। আমাদের সাধারণ যে সচেতনতা সেটার সৃষ্টি হচ্ছে ইদানিং, কিন্তু বাজার তৈরির সময় ওই বাজারে খাদ্য নিরাপত্তার জন্য যে ফ্যাসিলিটি ডেভেলপ করা দরকার সেগুলো সেভাবে করা হয় নাই। প্রত্যেক দোকানের ট্যাপ ওয়াটার অর্থাৎ পরিষ্কার পানির সোর্সটা আর কি, উনি যে পানিটা ছেটাচ্ছেন সবজির উপরে সেই পানিটা পরিষ্কার কিনা, নিরাপদ কিনা, উনি বালতিতে করে রাখছেন, বালতি করে রাখলে ওটা ইনফেক্টেড হয়ে যাবে, তাহলে ওনাকে ট্যাপ থেকে নিয়ে ছড়াতে হবে। সেই ট্যাপ ফ্যাসিলিটি সব জায়গায় আছে কিনা। যে ড্রেনগুলো আমরা দেখছি বাজারে সেই ড্রেনগুলো কিন্তু ঢাকা না, অনেক ক্ষেত্রেই ঢাকা না, তাহলে ওখানে মাছি বসছে, খোলা ড্রেন বিভিন্ন কীটপতঙ্গ আছে, সেই কীটপতঙ্গ উঠে আমার সবজিতে এসে পড়ছে, আমার মাংসে এসে পড়ছে। তো এইরকম যে জিনিসগুলো এগুলো আমাদের ঠিক করতে হবে, অর্থাৎ ড্রেনগুলো ঠিক করতে হবে। আমাদের মুরগির ক্ষেত্রে আরও সমস্যা আছে, মুরগির বাজারটা আলাদা জায়গা হওয়ার দরকার, সেটা নাই। মুরগির জন্য একজন মুরগি কবুতর বিক্রি করছে, মুরগি বিক্রি করছে, হাঁস বিক্রি করছে, তার আলাদা খাঁচা রাখতে হবে। এগুলো প্লাস্টিকের খাঁচা হওয়া দরকার, কাঠের খাঁচা হলে এগুলো পরিষ্কার করা যায় না। এরকম বিভিন্ন রকম সমস্যা আছে, যে সমস্যাগুলো সম্বন্ধে তাদের অ্যাওয়্যার করা দরকার, এবং আমার যে অথরিটি তাদের জন্য এই ফ্যাসিলিটি ডেভেলপ করা দরকার আগে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা আসলে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, সাথে থাকুন। খরচ উঠবে না, তাই যা বাড়িতে নিয়ে বসা। ও রমজান আলী, আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও, সত্যি মনে রাখ, আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করবো। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট বাজার। বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাভন অ্যানিমাল হেলথ। তো আমরা আলোচনায় ফিরি। বিরতির আগে আমাদের জনাব মেহেদী হাসান কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন। তো চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ উঠে এসেছে যে ভোক্তাদের কিছু দায়বদ্ধতা এখানে আছে। তো ভোক্তাদেরকে আমরা যদি সচেতন করতে চাই নিরাপদ কাঁচা বাজার সম্পর্কে, তাহলে আমরা কি করতে পারি? আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তার স্বার্থ সমুন্নত রাখার ক্ষেত্রে ভোক্তার সচেতনতা বৃদ্ধিতে আপনার সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে, এবং এই ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে আমরা প্রতি বছর গোটা দেশব্যাপী প্রায় 10,000-এর অধিক সচেতনমূলক সভা আমরা করি। এর মধ্যে শুধু ভোক্তা যে ওই সচেতনতামূলক সভার পার্ট হন শুধু তাই নয়, বিক্রেতাও সেখানে ওই সচেতনমূলক সভার পার্ট হন, যেখানে আমরা স্থানীয়ভাবে ভোক্তা এবং বিক্রেতা উভয়ের কে সচেতন করার মাধ্যমে এই ভোক্তার স্বার্থ সমুন্নত রাখার কাজ করছি। এর বাইরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা উপজেলায় আপনার সেমিনার সিম্পোজিয়াম করছে। আমাদের একটি ডেডিকেটেড ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা রেগুলার কন্টেন্ট দিই। আমাদের সাবস্ক্রাইবার আছে 3 মিলিয়নের উপরে। আমরা সেখানে রেগুলার ভোক্তাদেরকে আমরা বিভিন্ন কন্টেন্ট শেয়ার করি যাতে তারা এনরিচড হয় এবং তারা সচেতন হয়। এর বাইরে আমাদের নিজস্ব একটি আইপিটিভি আছে, সেটাও আমরা পরিচালনা করি। সুতরাং ভোক্তার স্বার্থ সমুন্নত রাখায় ভোক্তাদের এগিয়ে আসার যে মেকানিজম, এটি তৈরির জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। আরেকটি বিষয় আছে খুব মজার, সেটি হলো আমাদের কাছে অভিযোগ করলে কোনো ভোক্তা যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে যে তিনি আমাকে ঠকিয়েছেন, তাহলে যেই জরিমানাটা ইম্পোজ করা হয় সেই জরিমানা 25% কিন্তু যিনি অভিযোগ করবেন তিনি পেয়ে যান। সুতরাং এর মাধ্যমেও আমরা ইনসিস্ট করছি যাতে ভোক্তা অধিকার আপহেল্ড করা যায় এবং এই প্রচারের কাজটুকু আমরা করছি। অনেক ধন্যবাদ। জি,
আমরা যদি গ্রামের একদম খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করি, বা তারা তো ভোক্তাও অবশ্য, তাদের ক্ষেত্রে আপনারা কোনো স্টেপ বা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? এটি একটি চমৎকার প্রশ্ন করেছেন। আমরা অতি সম্প্রতি একটি রিসার্চ পরিচালনা করেছি এবং এতে দেখেছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূলত যেই সচেতনতা বৃদ্ধিমূলক কাজগুলো করে এতে শহুরে মানুষের উপরে ইম্প্যাক্টটা বেশি রাদার গ্রামের মানুষের উপরে। এবং আমরা গ্রামের মানুষের উপরে কাজ করার জন্য পরিকল্পনা করছি, কিন্তু আমাদের সীমিত জনবলের কারণে আমরা অতটুকু পর্যন্ত আসলে আমাদের যাওয়া একটু ডিফিকাল্ট হচ্ছে। বাট আমরা সার্টেনলি জানি, আমাদের কাছে যে রিসার্চ রিপোর্ট এতে দেখা গেছে যে গ্রামের মানুষ কাঁচা বাজারের ক্ষেত্রে নয়, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে তারা প্রতারিত হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা জনাব মেহেদী হাসান আপনার কাছে আসি। বিক্রেতা হিসাবে বাজারে, কাঁচা বাজারে যারা বিক্রি করেন, বিভিন্ন দ্রব্য বা খাদ্যদ্রব্য বিক্রি করেন, তাদের পক্ষ থেকে আসলে কি কি করণীয় আছে, যেটা আমরা ভিডিও ক্লিপে দেখলাম, আর কি কি মডিফিকেশন তাদের লাইফে করতে পারে? একজনকে আমরা দেখলাম যে 22 বছর যাবত সে একই বিজনেস করতেছেন, তার কি কোনো চেঞ্জ করা দরকার আছে? না, চেঞ্জ করবে কিনা সেটা তো তার ক্যাপাসিটির উপর নির্ভর করবে। ওকে, উনি যদি এখান থেকে লাভবান হন তাহলে উনি চেঞ্জ নাও করতে পারেন, অথবা ওনার ক্যাপাসিটি নাই শিফট করার সেজন্যও হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তো কাঁচা বাজারে যারা আছেন তারা আমাদের জন্য কি করতে পারেন বা তাদের কি করণীয় আছে নিরাপদ খাদ্য দেওয়ার জন্য, সেটা আমরা আলাপ করতে পারি। আমরা এখানে কিছু ভাগ করতে পারি, যেমন আমাদের সবজি পণ্য এবং মাংসজাত পণ্য ঝুঁকিটা একরকম না। সবজিতে সাধারণত মানে নিরাপদ খাদ্যের ঝুঁকিটা সবজিতে বাজারে কম। ওকে, উৎপাদন পর্যায়ের কথা আমরা আসছি না। উৎপাদন পর্যায়ে সে অনেক কিছু হয়তো ইনসেক্টিসাইড দেয়, এটা সেটা করে, সেটা সে ঝুঁকিটা এখানে না। কিন্তু বাজারে যে ঝুঁকিটা সবজিতে কম, কিন্তু মাংসে বেশি, কারণ মাংসে জীবাণুগুলো বেশি দ্রুত বৃদ্ধি পায় এবং এটা ক্ষতি করে। তো সবজি বিক্রেতাদের যেটা করণীয় আমাদের জন্য সেটা হলো তারা সবজিতে সবসময় পানি ছিটান, এই পানিটা যাতে নিরাপদ হয়, ভালো পানি হয়। ওকে, তো তারা বলবেন যে তাহলে এই পানিটা আমি পাবো কোথায়? সুতরাং এখানে অথরিটির সম্পর্ক আছে, অর্থাৎ নিরাপদ পানি সরবরাহ দেবে আমাদের বাজার কর্তৃপক্ষ এবং সেটা উনিরা ব্যবহার করেন। কখনোই বালতিতে রেখে পানি ব্যবহার করা যাবে না, ট্যাপ থেকে নিয়ে সরাসরি ব্যবহার করতে হবে। একটা। দুটা হলো ওনাদের হাতটা পরিষ্কার রাখা দরকার সবসময়, কারণ হাত দিয়ে সব কিছু দেন, হাইজিনটা মেনটেন করতে হবে। তাদের পোশাক যত সম্ভব ফ্রেশ পোশাক হওয়া দরকার, এবং বাজারে কোনো কিছু যদি পচে যায় সাথে সাথে সেটা ডাস্টবিনে ফেলে দেওয়ার পাশাপাশি ওইটার পাশে যে পণ্যটা ছিল সেটা যাতে আবার পরিষ্কার করে সেখানে রাখেন, যাতে এরকম রাখেন। এটা এরপরে আমাদের যদি আমরা পোলট্রির ব্যবসায়ীর কথা বলি, তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া দরকার। যে পোলট্রির থেকে যে উপজাত মানে হয় বর্জ্য হয়, সেগুলো ধরেন রক্ত, তরল বর্জ্য, এটা ঝুঁকিপূর্ণ। এটা যাতে সহজেই চলে যায় ড্রেনের মধ্যে, অন্য কিছু না জড়ায়। ওর যে লোম টোম এগুলো যাতে তারা ডাস্টবিনে বারবার ফেলে দেয়। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমার বাজারে দু ধরনের ডাস্টবিন থাকা দরকার। একটা হলো খোলা, যেটা সবজি বর্জ্যের জন্য, কিন্তু লাইভ স্টক বা ফিশের বর্জ্যের জন্য আমাদের একটা ডাস্টবিন দরকার, ঢাকনাযুক্ত বদ্ধ ডাস্টবিন। কারণ কি, কারণ ঢাকার পরেও কাক এসে ওখান থেকে একটা নিয়ে আমার বাসার কার্নিশে এসে বসে, ওকে, আবার আমরা কুকুর নিয়ে চলে যাই। সুতরাং এইগুলোর জন্য আমার ঢাকনাযুক্ত ডাস্টবিন দরকার এবং তারা সেইখানে ফেলবে। আপনি যেগুলো বলছেন এগুলো যারা বিক্রেতা তাদের কিছু সচেতনতার বিষয় আছে, কিছু কিছু বাজারের যে ফ্যাসিলিটিস প্রোভাইড করার বিষয় আছে, যেমন পানির ফ্যাসিলিটিসটা প্রোভাইড করা দরকার আছে। তা অনেক ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত আরেকজন অতিথির কাছে যাচ্ছি। আসলে আমরা অনেক সময় শুনে থাকি যে বাজারে মানুষের মুখে মুখে শুনি যে এই খাবারে ফরমালিন আছে, ওই খাবারে ফরমালিন আছে বা কেমিক্যাল আছে। আসলে এটার ব্যাপারে আপনাদের কোনো গবেষণা বা আছে কিনা, বা এটা আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ফরমালিন নিয়ে তো আমাদের দেশে অনেক বেশি হইচই ছিল একটা সময়ে। আমাদের আসলে অত রিসার্চ ছিল না, এই কারণে দেখা গেছে যে 2021-22 সনের দিকে এটা 23 সন পর্যন্ত কন্টিনিউ করেছে, যে আমরা খুব ভয়ে ছিলাম যে সব জায়গায় ফরমালিনের একটা ভয় কাজ করতো। এবং তখন আমাদের দেশে কিন্তু ফরমালিন ইম্পোর্টও এখনকার চেয়ে অনেক বেশি হতো। সদাশয় সরকার ইতিমধ্যে ফরমালিন ইম্পোর্ট করা কিন্তু বন্ধ করেছে, একদম নিতান্তই যেটা রিসার্চের কাজ ছাড়া আর কোনোভাবেই ফরমালিন এই দেশে আনা যায় না। সুতরাং আমাদের দেশে এখন ফরমালিন মিক্সিংয়ের পরিমাণ খুবই কম,
এটি এক্সিস্টেন্স নাই বলা চলে। আমি ভোক্তাদের আশ্বস্ত করতে চাই আমরা এই সংক্রান্ত প্রচুর কাজ করেছি এবং আমরা এখন আমাদের কাছে যেটি মনে হয় আমরা বাজারে যেটি পাই যে ফরমালিন সংক্রান্ত কোনো ইস্যু আমাদের নজরে এখন আর ওইভাবে আসে না, যেটি 21-22 সনে যেভাবে এভিডেন্ট ছিল এখন আর ওইরকম আমরা দেখছি না। তার মানে ফরমালিন সম্পর্কে যে গুজবটা সমাজে কিছুটা প্রচলিত আছে সেটা অনেকাংশেই আসলে গুজবের মতো আর কি, গুজব বলতে পারেন, বাট একটা সময় কিছু কিছু ইনসিডেন্ট ছিল, বাট এখন এই ধরনের থেকে আমরা অনেকটাই বের হয়ে এসেছি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা ওটা যারা মেহেদী হাসান আপনার কাছে আসবো, তার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের প্রতিটি পর্বের বিষয়বস্তুর উপরে একটি করে কুইজ থাকে। আপনারা স্ক্রিনে আমাদের কুইজটি দেখতে পাবেন। কুইজের 4টি সম্ভাব্য উত্তর আছে। আপনারা সঠিক উত্তরটি আপনার মোবাইল নাম্বার, পূর্ণাঙ্গ ঠিকানা এবং নাম লিখে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় উপহার। তো আমরা আলোচনায় ফিরি। জনাব মেহেদী হাসান, আমরা খুবই সুন্দরভাবে আলোচনা করছি। তো এই পর্যায়ে যদি আমরা স্থানীয় প্রশাসন বা বাজার ব্যবস্থাপনা কমিটির ব্যাপারে কিছু কথা বলি, যে ফ্যাসিলিটিস প্রোভাইড করা, তাদের আসলে কি দায়বদ্ধতা আছে বা তাদের কি করণীয় আছে বাজারের কাঁচা বাজারকে নিরাপদ খাদ্য প্রোভাইড করার জন্য? আসলে এটা আমাদের দায়িত্ব, হলো জাতীয় দায়িত্ব, সবারই দায়িত্ব। নিরাপদ খাদ্য সরবরাহের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাধারণ অথরিটি হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কিন্তু বাজারটা কিন্তু তাদের নিয়ন্ত্রণে না। বাজারটা হলো স্থানীয় সরকার কর্তৃপক্ষ। তাহলে আমাদের এই দুজনের কোঅর্ডিনেশন লাগবে, সমন্বয় দরকার। অর্থাৎ কি দরকার, এইটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আলোচনা করবে আমার বাজার অর্থাৎ স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে, এবং তার মাধ্যমে এই জিনিসগুলো আমাদের দরকার। আমরা মনে করি যে বাজারে আমাদের এই আলোচনা করে আমরা যেটা বুঝলাম, যে আমার সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে পানির সরবরাহ, তারপরে হলো আমার স্পেস, পর্যাপ্ত জায়গা। খুব গাদাগাদি করে রাখলে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না। এবং বাজারে বিভিন্ন ধরনের খাদ্য পণ্যের জন্য আলাদা আলাদা জায়গা যদি ঠিক করে দেওয়া হয়, প্রত্যেকটা দোকানের জন্য যদি আমরা একটু স্পেসিফিক জায়গা রাখি, তার মাঝখানে একটু ফাঁকা রাখি, তারপরে আমার যদি সবজি পণ্যর একটা এরিয়া আর মাংসের জন্য একটু দূরের আর একটা জায়গা, মাছের জন্য আর একটু দূরে একটা জায়গা রাখতে পারি, এইটা হলো আমার অথরিটি ভাবতে পারেন। সামনে সিস্টেমটা, ড্রেনেজটা যাতে ঢাকনাযুক্ত হয় সবসময়, এবং এই ড্রেনেজটা রেগুলার পরিষ্কার করা, আর জীবাণুনাশক নিয়মিত ব্যবহার করা। আর একটা জিনিস কর্তৃপক্ষ করতে পারে, সেটা হলো বাজার যদি বিশেষত মাছ মানে মুরগির বাজারটা, এটা যদি সপ্তাহে একদিন বন্ধ রাখা যায় এবং সেই দিন যদি পুরা বাজারটা পরিষ্কার করা যায়, তাহলে জীবাণুমুক্ত থাকে এবং ওখান থেকে যে মাংসটা আমরা পাবো সেটা অনেকটা নিরাপদ হতে পারে। এরকম আরও অনেক মানে সব ডেভেলপ করতে পারে। আর ডাস্টবিন, যেটা বললাম ঢাকনাযুক্ত ডাস্টবিন, এটা অবশ্যই তাদেরকে করতে হবে। জি, আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, যে ব্যবসায়ীদের প্রশিক্ষণ বা সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের পক্ষ থেকে আপনারা দৃশ্যমান কি কি পদক্ষেপ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। খাদ্যের নিরাপত্তা নিয়ে তো আজকের এই টকশো। খাদ্যের নিরাপত্তা আসলে সকলের একসাথে এগিয়ে আসা উচিত। বিশেষ করে উনি আমার সহ আলোচক বলেছেন যে খাদ্যের নিরাপত্তার সাথে ভোক্তার যেরকম কনসার্ন আছে, যিনি বিক্রি করবেন তারও কনসার্ন আছে, যিনি বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত তারও কনসার্ন আছে, সরকারের কনসার্ন আছে। এই সকল প্রেক্ষিতে সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু আপনার ব্যবসায়ীদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করে থাকে। এবং এটি খুব আনুষ্ঠানিক প্রশিক্ষণ নয়, আনুষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে বেসিক্যালি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটি করে, সংশ্লিষ্ট বাজারে গিয়ে ব্যবসায়ীদের ইনফরমেশন দেয়, তাকে আসলে জ্ঞানগত দিক দিয়ে যাতে এই ধরনের নিরাপদ খাদ্যের নিরাপত্তার এগেনস্টে যেসব অ্যাক্টিভিটিস আছে সেগুলো থেকে যেন বের হয়ে আসে। আর আপনি নিশ্চয়ই হবেন যে বাজার শেষ দিকে চলে এসেছি আসলে। অনেক ধন্যবাদ। তো আসলে আমাদের দর্শকদের জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে জাস্ট ফর 10 সেকেন্ডস। অবশ্যই আমাদের কাছে অভিযোগ করবেন, আপনাদের জন্য আমরা আছি। অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান। আপনার যদি কোনো মেসেজ থাকে আমাদের দর্শকদের জন্য। দর্শকদের জন্য এটা হলো যে আমাদের সবারই সচেতন হওয়া দরকার। আমরা বিক্রেতা এবং ক্রেতা প্রতিপক্ষ নয়,
আমরা সবাই সবার বন্ধু, সবাই একসাথে করেই আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। তাদের কোনো সমস্যা থাকলে আমরা তাদেরকে পরামর্শ দেব যাতে তারা উন্নতি করে, এবং পরস্পর সহযোগিতার মাধ্যমেই আমাদেরকে অথরিটি, অনেক ধন্যবাদ, সবাই মিলে আমাদের এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, গুজব, ভুল ধারণা বা আংশিক ধারণা নয়, বরং সমাজের বাস্তব চিত্র এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে আমরা দেশের মানুষকে সচেতন করতে চাই। এটি মূলত এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। পরবর্তী শনিবার 4টা 25 মিনিটে নতুন পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।